আমরা করব যে আজকের পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মোবারক হোসেন। প্রতি পর্বের মতো এই পর্বের শুরুতে জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। সিলেট, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চল এখন বন্যায় প্লাবিত। নানান সমস্যার মধ্য দিয়ে জীবনযাপন করছে বংশালের সুইপার কলোনির হরিজন সম্প্রদায়। নতুন বাজেটে কমেছে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ। গাজায় দেখা দিয়েছে চরম দুর্ভিক্ষ, সেই সাথে শিশুদের মধ্যে ছড়াচ্ছে মারাত্মক চর্মরোগও। এবারে বিস্তারিত। সিলেট, সিরাজগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম সহ দেশের কয়েকটি জেলায় বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়া সহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকার সড়ক যোগাযোগ। অবর্ণনীয় দুর্ভোগে বন্দী লাখো মানুষ, মিশে গেছে ফসলি জমি ও পুকুরের মাছ। রিপোর্ট করছে জামিল হাসান শান্ত। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে 400 হেক্টরেরও বেশি জমির ফসল। এদিকে নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে ভাঙন অব্যাহত থাকায় প্লাবিত হয়েছে চরাঞ্চলের নিম্নাঞ্চল। পানি উঠছে বাড়ি, পানি বন্দি, খাই কি করি, পাক শাক নাই। সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার 13টি উপজেলায় এখনো 8 লাখ মানুষ পানিবন্দী। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বেশ কয়েকদিন রান্না করা খাবার বিতরণ করা হয়েছে বন্যার্থদের মধ্যে। কোন জায়গার মধ্যে কোমর পানি, কোন জায়গার মধ্যে হাঁটু পানি। আমরা বর্তমানে লাইভ যেটা করা লাইভ, এই লাইভের মধ্যে আমরা বর্তমানে যে পানির মধ্যে আছি হাঁটু উঁচা পানি। হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার বদলপুর ও পাহাড়পুর ইউনিয়নে পানি বৃদ্ধি পেয়ে বন্দী হয়ে পড়েছে 40,000 মানুষ। কিছু মানুষ আশ্রয় নিয়েছে সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে। হাওরে পানি প্রবেশ করায় ভেসে গেছে পুকুর ও বিলের মাছ। এলাকায় নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ রোগী সহ পানিবন্দী বাসিন্দাদের জীবন বিপন্ন প্রায়। বাচ্চাদের স্কুলে যেতে পারে না, খুব সমস্যা। বাড়ি ঘর তো তলে যাইতাছে। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদীর পানি চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া এবং পটেশ্বরী পয়েন্ট এবং দুধকুমারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে ভাসছে নদীর তীরবর্তী 44টি ইউনিয়নের 3 শতাধিক গ্রাম। শেরপুরে প্রতিদিনই থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ায় বন্যা কবলিত পরিবারগুলোতে রান্না খাওয়া বন্ধ। গবাদি পশুসহ ছাগল, হাঁস, মুরগি নিয়ে চরম দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ। এদিকে টাঙ্গাইলে পানি বৃদ্ধির কারণে বিভিন্ন এলাকায় নদী ভাঙনও অব্যাহত রয়েছে। জামিল হাসান শান্ত, আমরা করব জয়, এটিএন বাংলা। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস 2024 উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ডিবেট ফর ডেমোক্রেসি কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। আজ সকাল 10টায় বিএফডিসির এটিএন বাংলা স্টুডিওতে এ ছায়া সংসদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত থাকছে এবারে প্রতিবেদনে। বাস্তবতা যখন হাতের কাছে, তত্ত্ব কথা তখন কেই বা দেখে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ডিবেট ফর ডেমোক্রেসি বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস 2024 উদযাপনের অংশ হিসেবে কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। শিক্ষার অভাব, সচেতনতার অভাব কিংবা আইনের অভাব শিশু শ্রমের একটি কারণ হতে পারে, তবে তো কখনোই মুখ্য কারণ নয়। শিশু শ্রমের মুখ্য কারণ কেবল দারিদ্রতা। বিএফডিসির এটিএন বাংলার স্টুডিওতে উক্ত ছায়া সংসদটি অনুষ্ঠিত হয়। শিশু শ্রম নিষিদ্ধ করে বাংলাদেশ শ্রম আইন 2018 সংশোধন করা হয়েছে। আইনে আছে কেউ যদি শিশু শ্রম নিয়োগ করে তবে তাকে 5,000 টাকা অর্থদণ্ড বিধান করা হয়েছে। এই আইনের কি কোনো প্রয়োগ হয়েছে মাননীয় স্পিকার? অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে শিশুশ্রম প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে দুটি দল পক্ষে বিপক্ষে নানা যুক্তি উপস্থাপন করেন। সচেতনতা এবং শিক্ষার যে আমি নিজে দরিদ্র, কিন্তু আমার সন্তানকে যে বড় শিক্ষায় শিক্ষিত করতে হবে, আমার সন্তানকে যে মানুষের মতো মানুষ করতে হবে, এই সচেতনতা মানসিকতা আমাদের জরুরি মানসিক শিশুশ্রম নিরসনে।
অভাবের তাড়নায় বাধ্য হয়ে শিশু শ্রমিকরা ঝুঁকিপূর্ণ কাজে জড়েছে বলে প্রমাণ পেয়েছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম। দেশে বর্তমানে 5 থেকে 17 বছর বয়সী শিশুর সংখ্যা প্রায় 4 কোটি। তবে এর মধ্যে 20 লাখ শিশুই জড়িত ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের সঙ্গে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেন, 2025 সালের মধ্যে শিশু শ্রম নিরসনে সরকার জোরদারভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় যে কোনো সমস্যা নিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের এখনো সদিচ্ছার কিছু ঘাটতি আছে। দেশ আমাদের সরকারের একার দেশ নয়, এদেশের মালিক এদেশের জনগণ। দেশের প্রতিটি সমস্যা সমাধান কল্পে প্রতিটি নাগরিককে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। বিতর্কের শেষে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, 2013 ও 2022-এর জাতীয় শিশুশ্রম জরিপের তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যায় ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের সংখ্যা কমলেও সার্বিকভাবে শিশু শ্রমিকের সংখ্যা ও ব্যাপ্তি বেড়েছে। 10 থেকে 15 সালের মধ্যে আমাদের লক্ষ্য ছিল শিশুশ্রম নিরসন করা, আমরা কিন্তু সেটি করতে পারিনি। এখন বলা হচ্ছে 2025 সনের মধ্যে আমরা হয়তো করার চেষ্টা করব। আমি মনে করি 2025 সনের পূর্বেই আমাদেরকে শিশুশ্রম আমরা একেবারেই জিরোতে নিয়ে না আসতে পারলো, আমরা যাতে অন্তত পক্ষে এটাকে একেবারেই কাছাকাছি অবস্থায় নিয়ে আসতে পারি, কমে নিয়ে আসতে পারি, সেই চেষ্টা কিন্তু আমাদেরকে অব্যাহত রাখতে হবে। শিশুশ্রম নিরসনে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ 10 দফা সুপারিশ উপস্থাপন করেছেন প্রতিমন্ত্রী মহোদয়ের নিকট। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস 2024 উদযাপনের অংশ হিসেবে আয়োজিত প্রতিযোগিতায় প্রস্তাবের বিপক্ষে শহীদ পুলিশ স্মৃতি কলেজের বিতর্কিতা বিজয়ী হন। জামিল হাসান শান্ত, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ব্রিটিশ আমলে দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে দক্ষিণ ভারত থেকে নিয়ে আসা হয় হরিজন সম্প্রদায়দের। সেই থেকেই বংশালের মিরনজল্লা সুইপার কলোনিতে আজও টিকে আছেন এই সম্প্রদায়ের মানুষেরা। তবে তারা এখন রয়েছে উচ্ছেদের আতঙ্কে। এমনকি সুইপারের সন্তান হওয়ায় অন্য শিক্ষার্থীদের কাছে শিকার হতে হয় বৈষম্যের। বিশেষজ্ঞরা বলছেন, সকলের মতো এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সরকারকে। বিস্তারিত ফারিয়া আক্তারের প্রতিবেদনে। ব্রিটিশ আমলে পরিচ্ছন্নতার জন্য দক্ষিণ ভারত থেকে নিয়ে আসা হয় হরিজন সম্প্রদায়ের মানুষদের। সেই থেকে পূর্বপুরুষদের রেখে যাওয়া ঠিকানা বংশালের মিরজিল্লা সুইপার কলোনি। হরিজন সম্প্রদায়ের মানুষরা পায় না তাদের অধিকার, এমনকি এখন আতঙ্কে রয়েছে উচ্ছেদের। গত 9 জুন দক্ষিণ সিটি কর্পোরেশন বাজার তৈরি করার সিদ্ধান্ত নেওয়ায় অনেকগুলো ঘর ভেঙে দিয়েছে। সেই পরিবারগুলোর বসবাস এখন খোলা আকাশের নিচে। এই ভাঙ্গা ঘরেই থাকতেছি, কেমনে থাকবো? নীল আকাশের নিচে আসি আমরা সবাই পোলাপান নিয়ে। কলোনিতে আমরা দীর্ঘ 400 বছর আমাদের বাপদাদার আমল থেকে আমরা যারা শুনেছি ওই হিসাবে 400 বছর আমাদের হয়েছে। হঠাৎ করে যে দুর্ঘটনাটা ঘটলো আমরা কোনোদিন চিন্তা করে বা কল্পনাও করিনি। আমাদের উপরে কোনোদিন এরকম অত্যাচার জুলুম হয় নাই। এইবার এই মেয়র সাহেব, এই কাউন্সিলর কী করলো শুধু প্রধানমন্ত্রী জানে আর আল্লাহ জানে। বলেন, আমাদের মহল্লার মধ্যে নেতা শুনি, বাংলাদেশের ঐক্য পরিষদের মাননীয় নেতা, উনিও আসছিল, ওনার কাছে কোনো খবর নেই, আমাদের কোনো খবর দেওয়া হয়নি। এক ব্যাগ ক্যান লাগাইয়া ভাঙিয়া লাইছে, ওপরে চিল্লি কাঁদাকাটি লাগাইছি। প্রায় 700 পরিবারের বাস এই কলোনিতে, যাদের বড় একটি অংশ সুইপার পেশার সাথে যুক্ত। সুইপার কলোনিতে একটি মাত্র প্রাইমারি স্কুল, এরপর পড়ার জন্য যেতে হয় বাইরের যে কোনো বিদ্যালয়ে। সুইপারের সন্তান হয় অন্য শিক্ষার্থীদের কাছে শিকার হতে হয় বৈষম্যের। আমাদের মহল্লায় একটি স্কুল আছে যেটির নাম মিরনজুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাইরের স্কুলে তো আমাদেরকে ভর্তি নেয় না, মানে বলে তোমরা হরিজন। আমাদেরকে অনেক মানুষেরা ঘৃণা করে। যদি বাইরে কিছু কিনতে যাইমু তো মানুষে বলবে কি, এ হরিজন তুমি দূরে থাকো। দূর দিয়ে আমাদেরকে দূরে দিয়া যে সামান উমান এইসব কিনতে যাই সেটা দে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাত জোড়ে বিনতি যে আমার সব ছাত্র বিনতি, মিরনজিল্লার যত ছাত্র আছে সবার একটা ইচ্ছা আছে যে বড় হয়ে এটা আপনি এই স্বপ্নটা পূরণ হতে দেন বা না পূরণ না। আমরা এইখানেই জন্ম নিছি, এইখানেই মরতে চাই। পোলাপানদের পড়াশোনা এই যে কতদিন ধরে বন্ধ, এই যে মার্কেটের চাকরি 7,000 টাকা বেতন পাই, এটা দিয়ে কি আমরা বাসা বাড়িতে থাকতে পারবো? 7,000 টাকা দিয়ে তো নিজের ঘরে থাকতেছি, নীল আকাশের নিচে কি করব। বিশেষজ্ঞরা বলছেন, সকলের মতন এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারকে কাজ করতে হবে, প্রয়োজনে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। যারা হরিজন সম্প্রদায় আছেন তারা
তাদের জীবন জীবিকার যে মান এবং সামাজিকভাবে বেঁচে থাকতে গেলে যে সম্মানটুকু প্রয়োজন হয়, সেটা তো তারা তাদের নামের কারণেই মূল স্রোতধারা সমাজ যে ব্যবস্থা সেখান থেকে কিছুটা ছিটকে পড়ে আছেন। অর্থাৎ তাদের নিজেদেরকে এবং বাচ্চাদেরকে মানুষ সুইপার বলে সম্বোধন করছে, যেটা তাদের মৌলিক মানবাধিকার প্রশ্নেও তারা হেয় প্রতিপন্ন হচ্ছেন প্রতিনিয়ত। যদিও বলা হচ্ছে যে 400 বছর থেকে হরিজন সম্প্রদায় বাংলাদেশে বাস করছে, তারা কিন্তু নাগরিকত্বের যে ফ্যাসিলিটিসগুলো ভোগ করার কথা, ওই ফ্যাসিলিটিস থেকে তাদের ভাষ্য মতে তারা পুরোপুরি বঞ্চিত। এবং একই সাথে তাদের যে বাচ্চারা হরিজন সম্প্রদায়ের বা সুইপিংয়ের সাথে যারা যুক্ত আছে, তাদের বাচ্চাদের কিন্তু পড়াশোনার জন্য আমরা ওখানে দেখেছি ক্লাস 5 পর্যন্ত স্কুলিং ব্যবস্থা আছে। শহরকে পরিচ্ছন্ন সুন্দর রাখতে কাজ করছে হরিজন সম্প্রদায়, তাই তো তাদেরও সুন্দর জীবন নিশ্চিতে এগিয়ে আসতে হবে আমাদের সকলকে। প্রায় 400 বছর ধরে এদেশে বসবাস হরিজন সম্প্রদায়দের। দীর্ঘদিন হওয়ার পরও এখনও এই সম্প্রদায়ের মানুষরা বৈষম্যের শিকার, এমনকি শিক্ষার মতন মৌলিক অধিকার পাচ্ছে না এই সম্প্রদায়ের শিশুরা। বিশেষজ্ঞরা বলছেন সকলের মতন এই সম্প্রদায়ের মানুষদেরও অধিকার নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে সরকার সহ আমাদের সকলকে। ফারিয়া আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। গত 30 জুন সংসদে পাশ হয় স্বাধীন বাংলাদেশের 53তম জাতীয় বাজেট। মোট 7,97,000 কোটি টাকার এই বাজেটে কমেছে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ। মোট জিডিপির মাত্র 1.69% বরাদ্দ দেওয়া হয় শিক্ষা খাতে। তবে এ পরিমাণ আরও বাড়ানোর সুযোগ ছিল বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। বিস্তারিত এবারে প্রতিবেদনে। বাজেট হচ্ছে একটি দেশের নির্দিষ্ট অর্থ বছরের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাব। চলতি মাসের 1 তারিখ থেকে বলবৎ হয় 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। গত 30 জুন সংসদে পাশ হয় 7,97,000 কোটি টাকার বাজেট। এবারের বাজেটের শিরোনাম দেওয়া হয়েছে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। প্রস্তাব করছি যে 2025 সনের 30 জুন তারিখের সমাপ্য অর্থ বছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। বিগত কয়েক অর্থ বছরের ধারাবাহিকতায় এবারও শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ কমেছে। ইউনেস্কোর পরামর্শ মতে একটি দেশের মোট জিডিপির 6% শিক্ষা খাতে ব্যয় করা উচিত। চলতি অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে মোট জিডিপির অনুপাতে 1.69%। গত অর্থ বছরে যা ছিল 1.76%। 2022-23 অর্থ বছরে এই হার ছিল 1.83% এবং 2021-22 অর্থ বছরে ছিল 2.08%। প্রতি বছর জিডিপির তুলনায় এই হার হ্রাস পেলেও টাকার অঙ্কে বৃদ্ধি পাচ্ছে। তবে শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ সন্তোষজনক নয়। এক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর আরও সুযোগ রয়েছে। এখন প্রায়োরিটি লিস্টে যদি শিক্ষা আমাদের পেছনের দিকে থাকে তাহলে বরাদ্দ কম থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটা খুব দুঃখজনক। যেমন ইউনেস্কো যা সুপারিশ করেছে 5 থেকে 6% জিডিপির, তো এখন আমরা দেখা যায় যে 1 পয়েন্ট সামথিং, 2 পয়েন্টের নিচে। তো এখন এইটা বরং কমছে, এটা খুবই অ্যালার্মিং। টাকার অঙ্ক তো বাড়ছে, প্রতি বছরই বাড়ে এবং বাড়বে, কারণ আমাদের টোটাল বাজেট এক সময় কত ছিল, এটা কত গুণ এখন বেড়েছে। দ্রব্যমূল্যের দামও তো অনেক বেড়েছে। তো সেটা কোনো স্ট্যান্ডার্ড মাপকাঠি না। আসলে মাপকাঠিটা হলো জিডিপির কত % বরাদ্দ দেওয়া হলো। ধীরে ধীরে এই খাতে বরাদ্দ বৃদ্ধি করতে পারলে এবং অর্থের সঠিক বিনিয়োগ নিশ্চিত করা গেলে অন্যান্য ক্ষেত্রে সাফল্য অর্জন আরও সহজ হয়ে যাবে। শিক্ষা খাতে যদি বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা মেধাবী শিক্ষকদেরকে পাবো এখানে, প্রথম কথা। তাদের বেতন কাঠামো যদি আমরা বাড়িয়ে দিই, এটা একটা। দ্বিতীয় হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায়। আর তৃতীয় হলো যে শিক্ষার্থীরা কিন্তু এতে কমফোর্ট ফিল করে। তো যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তারা কিন্তু উপকৃত হয়। এটা হলো একটা দিক। আর আরেকটা দিক হলো খুব গুরুত্বপূর্ণ, যে শিক্ষা খাতে যদি আমরা বরাদ্দ বাড়াই তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের অন্যান্য খাত বেনিফিটেড হবে। কীরকম? যেমন শিক্ষা খাতে যদি আমরা ভালো শিক্ষা দিতে পারি, ভালো এডুকেশন প্রোভাইড করতে পারি, তাহলে দেখা যাবে যে পরিবেশ ডেভেলপ হচ্ছে, জলবায়ু ডেভেলপ হচ্ছে, সচেতন হচ্ছে মানুষ, স্বাস্থ্যক্ষেত্রে মানুষ ডেভেলপ হচ্ছে, কালচারালি ডেভেলপ হচ্ছে, সোশ্যালি ডেভেলপ হচ্ছে, ইকোনমিক্যালি ডেভেলপ হচ্ছে, অর্থাৎ অন্যান্য জায়গার ইম্প্যাক্টটা পড়ছে। শিক্ষাটা হল বেজ এখানে। আর শিক্ষাকে যদি আমরা প্রায়োরিটি না দিই তাহলে অন্যান্য সকল ক্ষেত্র কিন্তু পিছিয়ে পড়ছে। তো আমি মনে করি যে এখানে শিক্ষা খাতে যে বরাদ্দটা যেটা গভর্নমেন্ট দিয়েছে আমাদের লাস্ট বাজেটে, সেটা যথাযথ নয়, পর্যাপ্ত নয়। এটাকে বাড়িয়ে দেওয়া উচিত। দেশের অগ্রযাত্রা শিক্ষিত জনগোষ্ঠীর কোনো বিকল্প নেই, তাই শিক্ষার প্রসারের জন্য সচেষ্ট হতে হবে সকলকেই। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দিন দিন পরিবেশে বেড়েই চলেছে প্লাস্টিকের ব্যবহার।
সম্প্রতি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকদের এক গবেষণায় উঠে এসেছে 1 লিটার প্লাস্টিকের পানির বোতলে পাওয়া যায় প্রায় 2,40,000 সূক্ষ্ম প্লাস্টিকের কণা, যা মানুষের শরীরে প্রবেশ করলে মারাত্মক ক্ষতি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন খুব দ্রুত প্লাস্টিকের ব্যবহার বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিস্তারিত দেখুন তামিম আহমেদ বৃন্ত রিপোর্টে। দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকটি কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত প্লাস্টিক জাতীয় বিভিন্ন পণ্য সামগ্রী। পলিথিন ব্যাগে বাজারের পণ্য আনা থেকে শুরু করে পানি সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় প্লাস্টিকের বোতল। এই প্লাস্টিকের বোতলের ক্ষতিকারক দিক নিয়ে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকরা দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন। সম্প্রতি তাদের এক গবেষণায় উঠে এসেছে 1 লিটার প্লাস্টিকের পানির বোতলে প্রায় 2,40,000 প্লাস্টিকের কণা মিশে থাকে, যা মানবদেহে প্রবেশ করে মারাত্মক ঝুঁকির সম্ভাবনা তৈরি করে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বোতলের যে পানি, আমরা মিনারেল ওয়াটারের নামে বাংলাদেশে বহুল প্রচলিত এই জিনিসটি, তো এই পানির ব্যবহার যখন আমরা করি, এই প্লাস্টিকের বোতল হওয়ার কারণে দুটি উপাদান এই প্লাস্টিকের বোতল থেকে পানিতে ট্রান্সমিট হতে পারে। একটিকে আমরা বিপিএ বা বিসফিনল বলে থাকি, আরেকটি হলো প্লাস্টিকের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম মাইক্রোস্কোপিক কণা। এই মাইক্রোস্কোপিক কণাগুলো বলা যায় যে 1-2 মাইক্রোমিটার থেকে 50-60 বা আরও বেশি মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। তবে প্লাস্টিকের এই সূক্ষ্ম কণাগুলো সবচেয়ে বেশি ক্ষতি করে শিশু কিশোরদের শরীরের। তাই তো বিশেষজ্ঞরা বলছেন শিশু জন্মের পর থেকে প্লাস্টিকের ফিডার কিংবা প্লাস্টিক জাতীয় সামগ্রী ব্যবহার না করে এর বিকল্প উপাদানগুলো ব্যবহার করতে হবে। সাম্প্রতিক একটা গবেষণায় দেখা গেছে যে গড়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষ 5 গ্রাম ন্যানো মাইক্রোপ্লাস্টিক কনজিউম করে প্রতি সপ্তাহে, এবং হচ্ছে যে যেটা ইনহেল করে সেটার পরিমাপ হচ্ছে 26 থেকে 170 এয়ার কার্বন পার্টিকেল। এখন এই পরিমাণ প্লাস্টিকটা যখন আমাদের শরীরে ঢুকে যাচ্ছে এবং এটা আমাদের ব্লাড স্ট্রিমে গিয়ে এটা কিন্তু আমাদের শরীরে মানে আজীবনের জন্য থেকে যাচ্ছে, এটা কিন্তু আর বের হওয়ার কোনো ওয়ে আউট নাই। এই প্রতিটা প্লাস্টিক কণা, ন্যানো প্লাস্টিকগুলো প্রতিটা সেলে গিয়ে প্রতিটা সেলের সেলুলার লেভেলে ড্যামেজটা করছে, এটা অক্সিডেটিভ স্ট্রেস করছে, এটার মলিকুলার লেভেলে গিয়ে এই সেলগুলোকে ডিস্ট্রাকশন করে প্রতিটা অর্গানকে হ্যাম্পার করছে। তো এখন পর্যন্ত যেসব গবেষণার মাধ্যমে যেসব ক্ষতি বা মানে মাইক্রো ন্যানো প্লাস্টিকগুলোর যে পরিমাণ স্বাস্থ্য ঝুঁকি পাওয়া গেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এটা এন্ডোক্রাইন সিস্টেমকে এফেক্ট করে। এন্ডোক্রাইন সিস্টেমের কাজ হচ্ছে আমাদের প্রজননতন্ত্রের কার্যক্ষমতা ধরে রাখা, বৃদ্ধি, মানসিক বিকাশ, আর এটা হচ্ছে খুব ডিরেক্টলি লিঙ্কড পাওয়া গেছে যে এটা টাইপ 2 ডায়াবেটিস করছে। এছাড়া যেটা দেখা গেছে যে মাইক্রোপ্লাস্টিকগুলো আমাদের খাদ্যনালী থেকে মানে গাট ব্যারিয়ার ক্রস করে গিয়ে এটা ইনফ্লামেটরি বাউল ডিজিজ নামে একটা ডিজিজ করছে। এছাড়া এটার খুব মারাত্মক একটা প্রভাব পড়ছে গর্ভস্থ ভ্রূণ এবং শিশুদের উপর। চাইল্ডহুড ক্যান্সারের অধিকাংশ কারণেই দেখা গেছে যে মাইক্রো ন্যানো প্লাস্টিকের সাথে লিঙ্কড। প্লাস্টিক পচে মাটির সঙ্গে মিশতে শত শত বছর সময় লেগে যায়, যা পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে। তাই এখন থেকেই প্লাস্টিকের পণ্যের পরিবর্তে এর বিকল্প উপাদানগুলো ব্যবহার শুরু করতে হবে। গত 75 বছর ধরে এই প্লাস্টিকের পণ্য বা বিভিন্ন দ্রব্য উৎপাদিত হচ্ছে এবং ব্যবহৃত হচ্ছে। প্লাস্টিকের ধর্ম অনুযায়ী 300 বছর বা 250 বছর সময় লেগে যায় এটি পচতে, এবং তাও ল্যাবরেটরি এনভায়রনমেন্টে। তার মানে হলো এই পর্যন্ত যত লক্ষ কোটি মেট্রিক টন প্লাস্টিক উৎপাদিত হয়েছে সেগুলো কোনোটি মাটির সাথে মিশে যায়নি এবং প্রকৃতিতে কোনো না কোনো ফরম্যাটে অবস্থান করছে, হয় মাটিতে বা ড্রেনে কিংবা পুকুর বা জলাশয় কিংবা আলটিমেট ডেস্টিনেশন হিসেবে নদী বা সমুদ্রে গিয়ে এগুলো পতিত হচ্ছে। প্লাস্টিক দূষণ বন্ধে সচেতনতাই আনতে পারে সমাধান। তাই তো সকলকে এখন থেকেই প্লাস্টিক জাতীয় পণ্য ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বলে মত বিশেষজ্ঞদের। প্লাস্টিক একদিকে যেমন পরিবেশের ক্ষতি সাধন করে, তেমনি মারাত্মক প্রভাব ফেলে মানুষের শরীরেও। তাই তো প্লাস্টিকের বিকল্প যে উপাদানগুলো আছে তার ব্যবহার শুরু করতে হবে এখন থেকেই, নয়তো ভবিষ্যতে প্লাস্টিক দূষণ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তামিম আহমেদ বৃন্ত, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। প্রতিনিয়তই আমাদের চারপাশে অনেকে ধূমপান করে থাকে, যার ফলে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে শিশুরা। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে এই সকল শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠা। তাই তো পরোক্ষ ধূমপানের কবল থেকে শিশুদের রক্ষা করতে সচেতন হওয়া জরুরি সকলেরই। বিস্তারিত দেখুন সৈয়দা সাদিয়া রিপোর্টে। বর্তমানে আমাদের সমাজের একটি পরিচিত চিত্র হচ্ছে জনসম্মুখে ধূমপান করা। এতে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে শিশুসহ অনেকেই।
পাবলিক প্লেসে ধূমপানের কারণে অসুবিধায় পড়তে হচ্ছে রাস্তায় চলাচলকারী শিক্ষার্থীদের। স্মোকিং জিনিসটা হচ্ছে এক একজনের পার্সোনাল ব্যাপার, তো এটাতে তো কিছু করার নাই, কিন্তু এমন ক্রাউডেড প্লেসে স্মোকিং না করাই ভালো। যাদের হচ্ছে শ্বাসকষ্ট আছে যে কোনো বয়সে তাদের জন্য অবশ্যই ক্ষতিকর, আর যাদের নাই তারা হচ্ছে নতুন করে এটাতে আক্রান্ত হবে। অবশ্যই স্মোক করলে তো অবশ্যই প্রবলেম হবে জিনিসটা ক্ষেত্রে, মানে আমাদের ক্ষেত্রে এটা অস্বাভাবিক, কলেজ ডেসে এটা করা উচিত না সবারই। অভিভাবকেরা বলছেন প্রকাশ্যে ধূমপানের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে তাদের সন্তানেরা। তাদের মতে এক্ষেত্রে ধূমপায়ী ব্যক্তিকে এড়িয়ে চলার বিকল্প নেই। জরিমানা আছে, এটা নিয়মে আছে, কিন্তু নিয়ম তো আর কেউ মানতেছে না, কেউ শুনতেছে না, কেউ মানতেছে না। যারা এটা মানাবে তারাও তো কোনো কাজ করতেছে না। এটা তো সরকারের দিক নজর দেওয়া উচিত, কিন্তু তারা আইন করছে কিন্তু নজর দিচ্ছে না। তো এদের আমাদের বাচ্চাদের অনেক ক্ষতি হচ্ছে। পরিসংখ্যান বলছে বাংলাদেশে 92% শিশুই সেকেন্ড হ্যান্ড স্মোকিং বা পরোক্ষ ধূমপানের শিকার। চিকিৎসকেরা বলছেন পরোক্ষ ধূমপান শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে শিশুরা অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হতে পারে। চাইল্ডহুড অ্যাজমা বা শিশু অ্যাজমা যেগুলো আছে সেগুলোর প্রাদুর্ভাব স্মোকারদের সংস্পর্শে যেসব শিশুরা থাকে তাদের বেড়ে যায়। এছাড়াও হয়তো অন্যান্য শিশুর গ্রোথ যদি খুব বেশি পরিমাণে সে এক্সপোজারে আসে, তাহলে শিশুর গ্রোথ থেকে শুরু করে হৃদরোগ থেকে শুরু করে ব্রেনের ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। কেন, শিশুদের হচ্ছে গ্রোয়িং এজে থাকে, তাদের গ্রোয়িং এজের যে কোনো জিনিসই ইন্টারাক্ট হতে পারে যে কোনো কার্বন মনোক্সাইড অথবা কার্বন পার্টিকেল দিয়ে। সেক্ষেত্রে একজন প্রাপ্তবয়স্ক ধূমপায়ী যতটা না নিজে ধূমপান করলে ক্ষতি হবে, তার চেয়ে অনেক বেশি ক্ষতি হবে একজন প্রাপ্তবয়স্ক লোক যদি একটা অধূমপায়ী শিশুর সামনে ধূমপান করে। সংশ্লিষ্টরা বলছেন শিশু মৃত্যুর সংখ্যা বৃদ্ধির পেছনেও রয়েছে পরোক্ষ ধূমপান। তাই জনসম্মুখে ধূমপানের হার কমাতে আরও পদক্ষেপ নেওয়া দরকার। সকলে সচেতন হওয়া উচিত, যারা তামাক গ্রহণ করছে তাদের, যারা গ্রহণ করছে না তাদের, সরকারের এবং আইন প্রয়োগকারী সংস্থার সবাই সম্মিলিতভাবে যদি আমরা সচেতন না হই, তাহলে এই দুর্বিষহ অবস্থা যেটা 1,60,000 লোক প্রতি বছর মারা যায়, 12 লক্ষ লোক অসুস্থ হয়, 4 লক্ষ লোক পঙ্গু হয় এই ধূমপানের কারণে, সেটা আমরা বন্ধ করতে পারবো না। তাই তো এক্ষেত্রে সরকারি সচেতনতাই নয়, বরং সকল স্তরের মানুষের সামষ্টিক উদ্যোগ প্রয়োজন। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে শিশুরা। জনসম্মুখে ধূমপান যেন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার ফলে বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের সুস্থ বিকাশ। সংশ্লিষ্টরা বলছেন এই পরিস্থিতি রোধে জনসম্মুখে ধূমপানের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। সৈয়দা সাদিয়া, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। গাজায় শিশুদের মধ্যে ছড়াচ্ছে মারাত্মক চর্মরোগ। প্রতি 100-এর ভেতরে 24 জন শিশুই নানা রকম চর্মরোগের শিকার। তার সাথে সাথে সেখানে দেখা দিয়েছে চরম দুর্ভিক্ষ। খাদ্যের দুষ্প্রাপ্যতা এবং তার ফলে সৃষ্ট অপুষ্টি সংক্রান্ত বিভিন্ন শারীরিক সমস্যায় গেল বৃহস্পতিবার পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে অন্তত 33 জন শিশুর। আফরিন আক্তারের রিপোর্ট। When the guns fall silent for a bit, the cries of hungry babies can be heard in the streets of Gaza City in the north. গত 9 মাস ধরে ইসরায়েলি বাহিনীর চলমান অভিযান এবং সীমান্ত অবরোধের কারণে খাদ্য সামগ্রীর প্রবেশ ও সরবরাহ ব্যবস্থা রীতিমতো ভেঙে পড়েছে গাজায়। ফলে ইতোমধ্যে সেখানে দুর্ভিক্ষ শুরু হয়েছে এবং সময় যত গড়াচ্ছে দুর্ভিক্ষ তত ছড়িয়ে পড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে উদ্ধৃত করে ব্রিটিশ গণমাধ্যম বলছে, খাদ্যের দুষ্প্রাপ্যতা এবং তার ফলে সৃষ্ট অপুষ্টি ও এ সংক্রান্ত বিভিন্ন শারীরিক সমস্যায় গেল বুধবার পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে অন্তত 33 জন শিশুর। এই মুহূর্তে গাজায় চরম খাদ্য সংকটে রয়েছেন 4,95,000-এরও বেশি মানুষ, যা ওই উপত্যকার মোট জনসংখ্যার 5 ভাগের 1 অংশ। যদি শিগগিরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সীমান্ত অবরোধ তুলে নিয়ে ত্রাণ সরবরাহ স্বাভাবিক অবস্থায় না আনে, তাহলে এই সংকটে অচিরেই আক্রান্ত হবে আরও লাখ লাখ ফিলিস্তিনি। তার সাথে শিশুসহ সকলের মাঝে ছড়াচ্ছে মারাত্মক চর্মরোগ। WHO-র হিসাব বলছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে 96,417টি স্ক্যাবিজ ও পরজীবী সংক্রমণের ঘটনা ঘটেছে। জলবসন্তে আক্রান্ত হওয়ার ঘটনা 9,274টি। ত্বকে ফুসকুড়ি হওয়ার ঘটনা 60,130টি। ত্বকে ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত রোগের ঘটনা 10,038টি। চর্মরোগ চিকিৎসায় গাজায় ঔষধের ঘাটতি আছে।
তাই আক্রান্ত শিশুদের ত্বকে ক্যালামাইন লোশন মাখিয়ে দিয়ে অস্বস্তি কমানোর চেষ্টা করা হচ্ছে। MSF এর চিকিৎসকদের আশঙ্কা, গাজার আশ্রয় শিবিরে লেশমেনিয়াসিসের মতো অন্য চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। Diseases such as scabies, measles and chickenpox are spreading at high rates. Diseases we didn't see at such levels before the war. এ ধরনের চর্মরোগ মারাত্মক আকার ধারণ করলে তা প্রাণঘাতীয় হতে পারে। আফরিনা আক্তার, আমরা করব জয়, ETN বাংলা। এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদেরকে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবা ঠিকানা পরিচালক আমরা করব জয়, ETN বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও চাইলে তোমরা আমাদেরকে ইমেল করতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চাইলে তোমরা আমাদের সাথে সংযুক্ত থাকতে পারো। আমাদের ফেসবুক পেজ লিংক facebook.com/akj.atn। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো ETN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।